শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারের সাথে আছে আমি মারুফা রহমান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দর্শক, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে সাদিক এগ্রো ফার্ম প্রতিষ্ঠা করায় উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। কর্মকর্তা বলেন, সাদিক এগ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল তারা। এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয়ে তোয়াক্কা করেনি। সম্প্রতি ওই খামার নিয়ে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে, এর সঙ্গে অভিযানের কোনো সম্পর্ক নেই বলে জানান ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। দর্শক, সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযানে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, সাদিক এগ্রোতে আসলে এখন কি চলছে? উচ্ছেদ অভিযানের সবশেষ চিত্র আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার সবশেষ অবস্থা যে সাদিক এগ্রোর যে মূল ভবনটি, সেটির একটি অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, এবং এখানে যে সমস্ত বড় বড় পশু ছিল, যে আলোচিত যে 15 লাখ টাকার খাসি, সেই মাপের এখানে ছাগলগুলো ছিল, যদিও সেগুলো অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগ এই খামারের বিরুদ্ধে রয়েছে। এতে করে কোরবানির পশুর মূল্য বেশি হওয়ার যে অভিযোগ, তার অন্যতম অভিযোগ হচ্ছে এই সাদিক এগ্রোর বিরুদ্ধে। সেই সাদিক এগ্রোর মূল ভবনটি এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে, একটি অংশ এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এছাড়াও এখানে বেশ কিছু অবৈধ স্থাপনা ছিল খালের জায়গা দখল করে, সেই জায়গাগুলো এখন যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন গণমাধ্যমের সাথে কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা সরাসরি চলে যাচ্ছে তার বক্তব্যে। অভিযোগ করেছে তাদের যে জমি উচ্ছেদ করা হয়েছে, এটি রামচন্দ্রপুর খালে রামচন্দ্রপুর খাল উদ্ধারের অংশ আমাদের নিয়মিত কাজের অংশ হিসাবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গতকালকে একটি নোটিশ ইস্যু করেছে, যেটি সেই নোটিশ বলে আমরা এখানে এসেছি। এর আগেও উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয় এবং উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত অনুযায়ী যাদের অবৈধ ধন্যবাদ। নিশ্চয়ই এরপরে সেখানকার বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। দর্শক, সাদিক এগ্রোতে যে উচ্ছেদ অভিযানটি চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে, সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের বাজেট পর্যাপ্ত নয় বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। কৃষিকে লাভজনক খাতে পরিণত করা এবং এই খাতে ভর্তুকি দিয়ে কৃষক ও খাত সংশ্লিষ্টদের আগ্রহ বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষি অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম। বুধবার ঢাকা স্কুল অব ইকোনমিক্স আয়োজনে অনুষ্ঠিত হয় প্রস্তাবিত বাজেটে কৃষিখাত শীর্ষক বাজেট পর্যালোচনা অনুষ্ঠান। সেখানে বক্তারা কৃষিকাজে আগ্রহ বাড়াতে ভর্তুকি ও প্রণোদনা বাড়ানোর কথা বলেন। এছাড়াও বাজেটে কৃষি খাতে বরাদ্দ আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়। বাজেটে পর্যালোচনায় উঠে আসে কৃষি কাজে ব্যবহৃত ডিজেলের উচ্চ মূল্য ও খাদ্যে মূল্যস্ফীতির কথা। বক্তারা বলেন, কৃষিকে বাঁচাতে সার ও ডিজেলে ভর্তুকি দিতে হবে। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি ক্রয়ে যেন কৃষকরা আগ্রহী হন,
সে লক্ষ্যেও ভর্তুকি ও প্রণোদনা অব্যাহত রাখার তাগিদ দেন আলোচকরা। এবার নয়া বাজেটে কৃষি ভর্তুকির পরিমাণ ধরা হয়েছে 17,261 কোটি টাকা, যা গত বছরের মূল বাজেট থেকে 272 কোটি টাকা কম। সংশোধিত বাজেট থেকে তা 8,338 কোটি টাকা কম। আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম ও কৃষি যন্ত্রের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়বে। সেক্ষেত্রে ভর্তুকি হ্রাস অনাকাঙ্ক্ষিত, তাতে বিঘ্নিত হবে কৃষির উৎপাদন, খাদ্য নিরাপত্তা ব্যাহত হবে। দর্শক, এবারে আমাদের আলোচনা পর্ব আমরা আজকে আলাপ করতে চাই বাজেটে কৃষি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অতিথি অর্থনীতিবিদ জামাল উদ্দিন। তার কাছ থেকে আমরা বাজেটে কৃষি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে আলাপ করব। আপনাকে স্বাগত জানাচ্ছি নেটওয়ার্ক ডাটা বিজনেস আওয়ারে। এবং শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে যেহেতু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট কতটা কৃষি বান্ধব হয়েছে বলে আপনি মনে করেন, এবং কৃষিতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কি যথেষ্ট কিনা? দেখুন, মূল্যস্ফীতির যে ইফেক্ট আপনার খাদ্যমূল্যের উপরে, মোস্টলি খাদ্যমূল্যের উপরেই কিন্তু মূল্যস্ফীতির বেশি প্রভাব, এবং সেই ক্ষেত্রে খাদ্যকে উৎপাদনের জন্য যে কৃষি, আমাদের সেই কৃষিকে প্রাধান্য দেওয়া দরকার। যেটা বলা হচ্ছে যে বাজেটে আপনার এইবার কৃষিতে বাজেট অ্যালোকেশন কম, তো এটা আপনার যদি খাদ্য নিরাপত্তার জন্য একটা হুমকি। সেইটাতে যদি আপনার খাদ্য জাতীয় জিনিস আমদানি করতে হয়, বাংলাদেশের বেশিরভাগ খাদ্য জাতীয় জিনিস লোকালি উৎপাদিত হয় স্থানীয়ভাবে। এই উৎপাদনের কারণে আমাদের ডলার ব্যয় করতে হয় না কেন আমদানির জন্য, এটা কম্পারেটিভলি কম। খাদ্য জাতীয় আইটেম গুলোকে যদি আমরা যত বেশি এখানে প্রণোদনা দিয়ে এটাকে উৎপাদন বৃদ্ধি করতে পারি, এবং সেই ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার জন্য একটা বিরাট সহায়ক। এই জনবহুল দেশে খাদ্য নিরাপত্তার গুরুত্ব এবং কম ঘনবসতি দেশে খাদ্য নিরাপত্তার গুরুত্ব কম থাকে। এখানে আমাদের এখানে বেশি থাকবে, কারণ আমাদের জনবহুল দেশ এবং ঘনবসতির দেশ। সেই হিসাবে এবং গ্রামের লোকরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে খাদ্য জাতীয় জিনিসপত্রের দাম যদি বাড়ে। এখানে আপনার শহরের লোকরা আমদানিকৃত পণ্য হয়তো ব্যবহার করে, সেখানে তারাও ক্ষতিগ্রস্ত। অপরদিকে খাদ্যের এখানে যদি গ্রামের লোকও আবার এটা যারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু এখানে মূল্যস্ফীতি আরো বাড়বে, এটা কমবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যালোকেশনটা বাড়ানো উচিত। বাজেট এখনো শেষ হয় নাই, এখানে আপনার মানে আমাদের মাননীয় সংসদ সদস্যরা এটা নিয়ে আলাপ করবেন, আমরা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এটা সরকারও সদাশয় দৃষ্টি দেখে এটার প্রতি দেশের স্বার্থে এটাকে এই পরিমাণ বৃদ্ধি করা দরকার বাজেটের আকার। সেক্ষেত্রে আপনার আমাদের যে খাদ্য উদ্ভূত যে মূল্যস্ফীতি, সেটার একটা রোখার জন্য একটা পদ্ধতি হতে পারে। জি, এবারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপর বাজেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই বলছে অর্থনীতিবিদদের মধ্যে দিয়ে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা নেই। আপনিও কি সেটি মনে করেন কিনা? কর্ম পরিকল্পনা এভাবে যে কিভাবে মূল্যস্ফীতিটা কমাবে, ওই কৌশলটা এখানে বাজেটের মধ্যে পরিষ্কারভাবে বলা। সুতরাং ওনাদের হয়তো থাকতে পারে আভ্যন্তরীণ ভাবে, কিন্তু এটা বাজেটের ভিতরে এটা সুন্দরভাবে প্রকাশ করা হয়নি, এবং সেটা মানুষের বুঝতে কষ্ট হচ্ছে আমাদের।
আরেকটি বিষয় হচ্ছে যে বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, প্রতি বছরে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় সেই লক্ষ্যমাত্রাটা আসলে অর্জিত হয় না, কিন্তু এবারে আরো বেশি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 4,80,000, সেটি আসলে কিভাবে সম্ভব? এটা সম্ভব, এটা আপনার সম্ভব। এটা যদি সম্ভব না করতে পারেন তাহলে আমরা আরো ঘাটতিতে পড়ব। সেক্ষেত্রে আমাদেরকে এই রেভিনিউ সিস্টেমটাকে আমাদের যে ঢেলে সাজাতে হবে। রেভিনিউ সিস্টেমটা আমরা প্রতি বছর গত 53 বছরে আমরা কিন্তু এটার প্রত্যেক বছর আপনার রেভিনিউর অর্জন আমরা করতে পারি। এটা কার ব্যর্থতা? এটা সংসদের যে অর্থ কমিটি আছে সেই অর্থ কমিটি এটা বাইর করা উচিত, এবং দরকার হলে গবেষণা করেন, গবেষণা করে তারপরে গবেষক নিয়োগ করেন, নিয়োগ করে সেখানে প্রেজেন্টেশন দেয় যে স্ট্যান্ডিং কমিটিতে। সেই স্ট্যান্ডিং কমিটি যদি সঠিকভাবে কাজ করে তাহলে আপনার এটার একটা সুরাহা হবে। এই কারণে যে বিশ্বব্যাপী যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে সেখানে আপনার প্রথম টার্গেট হলো রেভিনিউ কালেকশন। সেই রেভিনিউ কালেকশনে আমাদের এখানে কিন্তু এখনো আপনার সেই ডিজিটালাইজেশনটা হয় নাই। বারবার আপনার 2012-13 সালের দিকে শুনছি যে আপনার যে বিএটি ডিজিটালাইজেশন হবে, এখনো পর্যন্ত এটা হয়। তারপর ডাইরেক্ট ট্যাক্সের ডিজিটালাইজেশন, এটা যদি করা হয় তাহলে আমাদের রেভিনিউ কালেকশন অনেক বাড়বে। বলা হয় যে বাংলাদেশে প্রায় 4 কোটি লোক ট্যাক্স দেওয়ার মতন অবস্থায় আছে। সেখানে আমাদের এখানেও ট্যাক্সের যারা রিটার্ন সাবমিট করে তাদের সংখ্যা মানে কত 25-30 লাখের ভিতরে। এটা যদি আপনার 4 কোটি লোকের ট্যাক্স দেয় তখন কিন্তু আপনার ট্যাক্সের রেটটা কমায়ও আপনার কমপক্ষে আগামী 5 বছরে, এবং সরকারের এই মেয়াদে রেট কমায়ও 4 কোটি ট্যাক্স পেয়ার যদি ডাটাবেস তৈরি করা হয়, এবং সেটা যদি আপনার সেটা এনবিআর এর একক ক্ষমতায় হতে নয়, তারা সার্ভেয়ার নিয়োগ করতে পারে, নিয়োগ করে এগুলাকে একটা পদ্ধতিগতভাবে তাদেরকে প্রাইভেট ফার্মকে কাজ দিয়ে সেটা আপনার বাড়ি করা উচিত। বাংলাদেশে আপনার ধরেন 400টা যদি উপজেলা থাকে, সেই 400 উপজেলাতে আপনার 350তে পৌরসভা আছে। এই পৌরসভাগুলোতে আপনার এখানে যে জীবন ব্যবস্থা উন্নত করার জন্য তাদের যে রেভিনিউ কালেকশন করা দরকার সেই রেভিনিউটা ওখান থেকে জেনারেট করতে পারে। এখানে ব্যবসা বাণিজ্য অনেক কিছু হয়েছে ইতিমধ্যে, এবং এই সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে লোকজন ট্যাক্স দিচ্ছেন না, ট্যাক্সের আওতায় আনতে পারতেছে না। জি, আসলে বড় ধরনের একটি সংস্কার প্রয়োজন যদি রাজস্বের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই আমরা। আপনাকে আরেকটি প্রশ্ন আমি একটু করতে চাই, সেটি হচ্ছে বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংকিং খাতের উপর আসলে নির্ভরতা বাড়ছে, এটি বিনিয়োগকে কতখানি বাধাগ্রস্ত করবে বলে আপনি মনে করেন? এটা বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে, কারণ হলো আপনার যদি গভর্নমেন্ট যদি ব্যাংকিং সিস্টেম থেকে লোন নেয়, দেখলাম আমরা প্রায় 2 লাখ কোটি টাকার মতন আপনার গভর্নমেন্ট ব্যাংক থেকে লোন নেবে। এই টাকাটা যে নিলে এই টাকাটা তো প্রাইভেট সেক্টরও এটার ভাগ পাওয়ার যোগ্য। সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ভাগ কিন্তু কমে যাচ্ছে, এবং প্রাইভেট সেক্টর হলো বর্তমান অর্থনীতির আমাদের দেশের অর্থনীতির আপনার একটা বিরাট অংশ, 60% অফ দি ইকোনমি এখন কিন্তু প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ করে। সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের যদি লোনের শেয়ার গভর্নমেন্ট নিয়ে যায় তাহলে আপনার প্রাইভেট সেক্টরের জন্য আর বেশি কিছু থাকবে না। এই ক্ষেত্রে একটা কাজ করতে পারে গভর্নমেন্ট, এই লোন না নিয়ে তারা যদি কমায়, এর পরিমাণ একটু কমাইতে পারে, কমায় অর্ধেক পরিমাণ কমায় যদি তারা মানে আপনার প্রায় 1 লাখ কোটি টাকার মতন যদি আপনার একটা টার্গেট করে যে আপনার বাংলাদেশে যে ফরেন কারেন্সি বন্ড ইস্যু করতে পারে বাংলাদেশ সরকার, আমাদের বিদেশে আমাদের যে কাজ করে যারা বাংলাদেশি কর্মী বিদেশে কাজ করে, ওনারা যে রেমিটেন্সটা পাঠায় সেই তাদের জন্য বন্ড কেনার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিত। এই বন্ডের
কোনো লিমিট থাকবে না। কেউ যদি বেশি কিনতে চায় কিনতে পারবে। তাহলে সেটা কিন্তু বাংলাদেশি লোকেরাই এখানে বাংলাদেশ সরকারের যে বন্ড গুলা কিনতেছে, কিনে সেই টাকা ফরেন কারেন্সিতে বাংলাদেশে ঢুকতেছে, ঢোকার পরে এটা আপনার এখানে থাকতেছে। এখানে ফরেন কারেন্সি লোন যেটা, সেই লোনের বিকল্প হিসাবে এটা আস্তে আস্তে বিল্ড আপ হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের যে রিজার্ভের পরিমাণও কিন্তু আপনার বাড়বে, এবং রিজার্ভের পরিমাণ বৃদ্ধির মধ্য দিয়ে আমাদের কিন্তু আমদানির ক্ষমতা সক্ষমতা বাড়বে। ব্যাংকগুলোতে যে এখনকার একটা নৈরাজ্য চলতেছে, সেই নৈরাজ্যের মধ্যে ফরেন কারেন্সি যে ইউএস ডলারে যে টাকাগুলো রেমিটেন্স হয়ে আসতেছে এবং এক্সপোর্টের টাকাগুলো আসতেছে, এটা কিন্তু ওনারা আবার এটা কিন্তু এখান থেকে বাইরে চলে যাচ্ছে আপনার মানি লন্ডারিং এবং মাধ্যমে। এই মানি লন্ডারিং মধ্যে দিয়ে যদি বাইরে যায়, আবার সেই টাকা কিন্তু আর বাংলাদেশে ব্যাক করবে না। যতই আমরা চেষ্টা করি, যতই প্রণোদনা দেই, এটা কিন্তু ফেরত আসবে না এই টাকা তখন। এবং এখন কিছু কিছু লোক দেখা গেছে যে প্রাইভেট ব্যাংকের মালিক যারা, তাদের প্রত্যেকের মানি চেঞ্জার কোম্পানি আছে। এই মানি চেঞ্জার কোম্পানি গুলাকে আপনার তাদের পারমিশন, তাদের ইনভেস্টিগেশন করা উচিত। বাংলাদেশ ব্যাংক এখানে বৃহত্তর একটা রোল প্লে করতে পারে। এখন বলা হয় যে 250 মানি চেঞ্জার কোম্পানির লাইসেন্স আছে, অথচ ফাংশনাল আছে দেশে প্রায় 700-800 মতো। এই 800 মধ্যে তার মানে আরো 500-600 যদি ইলিগাল মানি চেঞ্জার কোম্পানিগুলো থাকে, এর মালিক কারা? এর মালিক মোস্টলি সম্ভাব্য হতে পারে যে ব্যাংকের ডাইরেক্টর যারা আছে প্রাইভেট ব্যাংকগুলো, তাদের ডাইরেক্টররা কিন্তু এগুলোর মালিক। সৌদি আরবিয়া, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যত আমাদের ডেস্টিনেশন আছে রেমিটেন্সে, সেই সমস্ত ডেস্টিনেশনে এই ফরেন কারেন্সি গুলো তারা কালেক্ট করে এটা মানে ওখান থেকে তাদের এই ব্যাংকে যে বাংলাদেশি ব্যাংকের মধ্যে যে টাকা আছে, সেই টাকা থেকে বাংলা টাকা দিয়ে দেয়, তারা ডলারটা ওখানে রাখে। ও এটা নিয়ে তারা ডলারের ব্যবসায় সরকারেরই একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এদেরকে বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং এরা সবাই যদি মানে অ্যাক্টিভলি কাজ করে, তাহলে কিন্তু এটা কমানো সম্ভব। তখন লিগ্যাল চ্যানেলে মানুষের টাকা পাঠাবে, এবং লিগ্যাল চ্যানেলে যারা না পাঠাতে চায়, ওখান থেকে আপনি ফরেন বন্ড কিনেন বাংলাদেশ সরকারের। সেই বন্ড কিনলেও এটাও কিন্তু অনেকটা আমাদের গভর্নমেন্টের কাছে টাকাটা আসতেছে। তো আপনার তাতে এটা অন্য দেশে যাওয়ার কোনো সুযোগ নাই, বা অন্য জায়গায় অন্য ডেস্টিনেশনে যাওয়ার সুযোগ নেই। তারপরে বিদেশি ব্যাংকে যে জমা রাখবে, সেই ব্যাংকগুলোতে এখন দেখা যাচ্ছে যে আপনার সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের যে টাকা মানে জমা কমে যাচ্ছে, এর কারণ কি? নিশ্চয়ই ওখানে অন্যরকম তাড়া খেয়েছে তারা, যে কারণে তারা ওই জায়গা থেকে এখন অন্যান্য ডেস্টিনেশনে যাচ্ছে, যেগুলো এখনো কিন্তু মানুষ অনেকে সজাগ না, জানে না, এবং তাদের নলেজে নাই। যে কারণে ওদেরকে ওইখানে তাড়া করার মতন ওই দেশে হয়তো ওই ধরনের আইন কানুন শিথিল আছে। এইগুলোকে যদি বাংলাদেশে ফ্লো করতে হয়, তাহলে আপনার তাদেরকে আপনার বন্ডটা যদি আপনি অ্যালাউ করেন, তাহলে ফরেন কারেন্সি লোনের বিকল্প হিসাবে এটা দাঁড়াতে পারে। এটা সরকার বিবেচনা করতে পারে, এবং এক্সটার্নাল রিসোর্সেস মিনিস্ট্রিও তাদের কাজগুলা আপনার কিছু লোককে রেমিটেন্স আনার জন্য আমাদের এই বিদেশে বাংলাদেশি যে এমবাসি গুলো আছে কর্মরত, সেই এমবাসির কাছে এমবাসিতে পোস্টিং দিয়ে তাদেরকে যদি ওই কাজে নিয়োজিত করা হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা এই সমস্ত রেমিটেন্স ডেস্টিনেশনে গিয়ে তাদের থেকে ওই টাকাগুলো রেমিটেন্সের ফরেন কারেন্সিটা কালেক্ট করবে, এবং তারা এক্সপোর্টের যে প্রমোশনটা করবে। এবং সেখানে আমাদের যে অ্যাম্বাসেডার, প্রতিটা অ্যাম্বাসেডারকে দায়বদ্ধ করা উচিত, টার্গেট দেওয়া উচিত যে আগামী মানে জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে, এখন তো বছরের প্রায় 6 মাস চলে গেছে, এখন জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে টার্গেট ফিক্স করে দেন। এটা দিয়ে তাদেরকে 3 মাস অন্তর তাদেরকে এটার জবাবদিহিতার মধ্যে আনা,
জামালউদ্দিন, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমি রাখতে চাই, যেহেতু আমরা আলাপ করছি খাদ্য নিরাপত্তা এবং কৃষি নিয়ে এবারের বাজেটে, তো সেক্ষেত্রে বছরের 6 মাস চলে গেছে, আর 6 মাস আছে, কিন্তু অর্থ বছর যদি ধরি আমরা, তাইলে নতুন অর্থ বছরে আমরা আসলে কতটুকু খাদ্যে নিরাপত্তা অর্জন করতে পারবো? আমদানি নির্ভর পণ্যগুলো বা ফসলগুলো বাদ দিয়ে কতখানি উৎপাদন নির্ভরতার দিকে আমরা আসলে হাঁটতে পারবো? আমাদের নিজস্ব যে উৎপাদন, এখন ধরেন আপনার দেশে এর মধ্যে বন্যা হয়েছে এবং মানে আপনার সুনামগঞ্জের বিল, এগুলো ওখানে যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে তো সেটা একটা বাংলাদেশের বিরাট একটা লস। এবং আরো অন্যান্য জায়গায় এখন তো বন্যার মৌসুম আছে, এখন তিস্তার পানি যদি নামে তাহলে আবার ওখান দিয়ে আবার আর ঝামেলা হবে। সেই ক্ষেত্রে আমাদের এটার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং সেটা শুধু ইম্পোর্ট করার জন্য বহু লোক সুযোগ সন্ধানীরা বসে রয়েছে। এই ধরনের ঝামেলা দেখলেই তারা বলবে যে ইম্পোর্ট করে আনো, তখন ইম্পোর্ট করে আনে দুনিয়ার রকমের ঝামেলা সৃষ্টি করে, এটা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে। সেটা যাতে করতে না পারে, আভ্যন্তরীণ উৎপাদন বিদ্যুৎ দিকে আমাদের নজর রাখতে হবে বেশি, এবং সেখানে আপনার কৃষিজাত পণ্য ইভেন সুযোগ পেলে আপনার রপ্তানি করারও একটা সুযোগ আছে। অনেকগুলো আইটেম যেগুলো আমাদের খাদ্য আইটেম যেগুলা, সেগুলো বাদ দিলে অন্যান্য আইটেমে কিন্তু আপনার মানে ফল জাতীয় যে আইটেম গুলা, এগুলো কিন্তু এক্সপোর্ট করার সুযোগ আছে। যেমন আম, কাঁঠাল, মালয়েশিয়ার মতন দেশে কাঁঠালি যে পপুলার এক্সপোর্ট করতে পারে, সেটা যে মার্কেট গুলাকে এক্সপ্লোর করা। এখানে আমাদের যে একই আবার বলতে হয়, আমাদের যে অ্যাম্বাসেডাররা ওখানে বসে আছে, মার্সিডিজ গাড়ি লিয়ে ঘুরাইতেছে বাংলাদেশের সাধারণ মানুষের টাকা খরচ করে, সে মার্সিডিজের তেল জোগাড় করার জন্য তো উনিও এখানে কিছুটা ইনকামে কন্ট্রিবিউট করা উচিত। এবং ওনাদেরকে দেওয়া হয়েছে যে শুধু ওখানে সেরিমোনিয়াল ফাংশন করার জন্য না, এবং রিয়েল টাইমে দে আর দি কমার্শিয়াল ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার অফ বাংলাদেশ। এবং সেখানে বাংলাদেশে ওই এম্বাসিতে বসে এবং বিভিন্ন জায়গায় আপনার ওই দেশ থেকে আপনার আমরা ওই দেশে যাতে এক্সপোর্ট করতে পারি, সেই এক্সপোর্টের আইটেম গুলাকে ওখানে তাদের সাথে মার্কেট এক্সপ্লোর করা, সেই আসলে আন্তর্জাতিক বাজার তৈরি করা, নিজেদের উৎপাদনের সক্ষমতা বাড়ানো, এগুলোর মধ্য দিয়েই আসলে আমাদের যে খাদ্যের নিরাপত্তা বা কৃষির উৎপাদন বাড়ানো বা নিজেদের সক্ষমতা বাড়ানো, সেগুলোর সমাধানের দিকে আসলে আমাদেরকে এগোতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিটল টাটা বিজনেস আওয়ারে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাজেটে কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ জামালউদ্দিন। সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে থাকছে আরও অন্যান্য সংবাদ। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণেই সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক পণ্যের বা জিআই মর্যাদা হারিয়েছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি। সিপিডির বুধবার ধানমন্ডিতে তাদের নিজস্ব কার্যালয়ে সুন্দরবনের মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক শীর্ষক একটি সংবাদ সম্মেলনে সংস্থাটির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এই অভিযোগ করেন। সংস্থাটি বলছে, সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত হয়। অন্যদিকে ভারত সুন্দরবন থেকে তুলনামূলক কম মধু সংগ্রহ করে থাকে। এই হিসেবে বাংলাদেশ সুন্দরবনের মধুর ভৌগোলিক পণ্যের দাবিদার। কিন্তু বাংলাদেশে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের অবহেলার কারণেই এই মধুর ভৌগোলিক পণ্যের মালিকানা ভারত নিয়ে গেছে। আমরা খুবই ভালো করে জানি যে সুন্দরবনের মধুর বহুলাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। আমাদের হিসাব হলো যে অন্তত ওনারা 2 থেকে 3 গুণ উৎপাদন কিন্তু বাংলাদেশে হয়। 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়। এখন আপনি কাকে দোষ দিবেন? আপনি কি ভারত খুব দ্রুততার সাথে করলো সেইটাতে দোষ দিবেন, নাকি আমরা 7 বছর ধরে কিছু করি নাই এইটাতে দায়িত্ব দিবেন?
2023 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিল বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে নির্বাচন কমিশনে গিয়ে এই হিসেব জমা দেয় ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধি দল। হিসেব অনুযায়ী গেল বছর আওয়ামী লীগের আয় 27,45,45,000 টাকা। এর বিপরীতে দলটির ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা। পাশাপাশি 21টি ব্যাংক অ্যাকাউন্টে আওয়ামী লীগের রয়েছে 90,55,31,000 টাকা। দাদা একটু সামনে তাকাবেন। হ্যাঁ, দর্শক, এবারে জানতে চাই শেয়ার বাজারের খবর। দর্শক, আমরা শেয়ার বাজারের সর্বশেষ আপডেট আমরা যেটি দেখতে পাচ্ছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট, সেখানে আমরা দেখছি প্রধান সূচক ডিএসই এক্স সেটি 44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,346 পয়েন্টে, এবং ডিএসই এইচ সরিয়া ভিত্তিক যেটি তার 12 পয়েন্ট বেড়ে সেটি অবস্থান করছে 1,178 পয়েন্টে, এবং ডিএসই 30 সেটি 14 পয়েন্ট বেড়ে গিয়ে অবস্থান করছে 1,918 পয়েন্টে। অর্থাৎ আজকের সূচক সবগুলোই ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বমোট লেনদেন হয়েছে 490 কোটি টাকা। আমরা যদি বলি যে অপরিবর্তিত রয়েছে 60টি শেয়ারের, এবং দাম কমেছে 94টি শেয়ারের, এবং 240টি শেয়ারের দাম বেড়েছে। দর্শক, পুঁজিবাজারের পর এবার জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট এবং দরদাম। শুরুতেই জানাতে চাই মুদ্রা বাজারের পরিস্থিতি। আমরা দেখছি মুদ্রার বিনিময় মূল্যে আমরা দেখছি মার্কিন ডলার বিক্রি হচ্ছে 118 টাকা করে, ইউরো বিক্রি হচ্ছে 131 টাকা করে, পাউন্ড বিক্রি হচ্ছে 150 টাকায়, চীনা ইউয়ান 17 টাকায়, সৌদি রিয়াল 31.10, ভারতীয় রুপি 1.45 টাকায়। এবার যদি আমরা স্বর্ণের দামের দিকে যাই, স্বর্ণের দাম আমরা দেখছি 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরিতে বিক্রি হচ্ছে 1,18,355 টাকায়। 21 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে পড়বে 1,12,977। 18 ক্যারেট স্বর্ণর দাম প্রতি ভরিতে পড়বে 96,834 টাকা, এবং সনাতন যে স্বর্ণ সেটি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনার পড়বে 80,062 টাকা। রূপার দরদাম যদি আমরা জানাই, আজকে রূপার দরদাম 22 ক্যারেট রূপা প্রতি ভরি 2,098 টাকা, 21 ক্যারেট রূপা প্রতি ভরিতে পড়বে 2,005 টাকা, 18 ক্যারেট রূপা যদি আপনি কিনতে চান আপনাকে গুনতে হবে 1,714 টাকা, এবং সনাতন রূপার জিনিস যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে প্রতি ভরিতে আপনার পড়বে 1,282 টাকা। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জানাতে চাই জনপদের শিল্প এবং বাণিজ্যের খবর। নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না হাটি কুমরুল এলেঙ্গা রংপুর মহাসড়কের কাজ। প্রকল্প পরিচালকের দাবি, এখন পর্যন্ত কাজের অগ্রগতি 77%। যদিও 190.4 কিলোমিটার নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে 21টি আন্ডারপাস যান চলাচলের জন্য খুলে দেয়ায় এরই মধ্যে উপকার পেতে শুরু করেছেন ওই সড়ক ব্যবহারকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, উত্তরের পথে অতি গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শেষ হলে ওই অঞ্চলের সড়ক যোগাযোগে যুক্ত হবে নতুন মাত্রা। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রশস্ত মহাসড়ক, রেলওয়ে আন্ডারপাস দিয়ে যাচ্ছে ট্রেন, আর উপর দিয়ে ছুটে চলেছে যানবাহন, যাতে কিছুটা বদলেছে সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর সহ দেশের উত্তর পথের সাথে চিরচেনা যানজটের চিত্র। ফোর লাইনের কাজ খুবই ধীর গতিতে হচ্ছে, এখনো তো ঢাকা পর্যন্ত কমপ্লিট হয় নাই। উপর দিয়ে গাড়ি চলতেছে, তারপরে আপনি যানজট অনেকটা কম আগের চেয়ে। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন পয়েন্টে কাজ শেষ হওয়ায় এরই মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে বগুড়া অংশে 65 কিলোমিটার সড়ক উন্নয়ন সহ কাজের অগ্রগতি প্রায় 90%। প্রকল্প পরিচালক বলছেন, পুরো কাজ শেষ হতে সময় লাগবে আরো কিছুটা।
190 কিলোমিটারের মধ্যে অলরেডি আপনি 160 কিলোমিটারের 4 লেন সুবিধা পাচ্ছেন, 4 লেন সুবিধা। আর বাকি যে 30 কিলোমিটার এইটাও 4 লেন সুবিধা আপনি এই বছরের মধ্যে পেয়ে যাবেন। কিছু টুকটাক পকেট ওয়ার্ক যেমন গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, হাটিকামরুল এইগুলি রয়ে যাবে, সেটা আমরা 2025 শেষ করব। 2019-এর মার্চে সাসেক প্রকল্প 2 এর আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া হয়ে রংপুর পর্যন্ত 190.4 কিলোমিটার মহাসড়ক প্রকল্পের কাজ শুরু হয়, যেখানে 6টি ফ্লাইওভার, 35টি সেতু, 2টি রেল ওভারপাস, 39টি আন্ডারপাস, 180টি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য 11টি পথচারী সেতু নির্মাণ করা হয়। 70 কিলোমিটার কংক্রিট পেভমেন্ট আরসিসি এবং 120 কিলোমিটার বিটুমিন কার্পেটিং রাস্তা নির্মাণ কাজও শেষ হওয়ার পথে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন 16,662 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে রাজধানী সহ সারা দেশের সাথে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদপুরে পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে একদিকে লোকসানে ব্যবসায়ীরা, অন্যদিকে হতাশায় ক্রেতারা। গবেষকরা বলছেন আগামী মাসের মাঝামাঝি নদ নদীগুলোতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, তখন দামও কমে আসবে। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলে ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার, বড় স্টেশন, মাছঘাট। মিঠা পানির হওয়ায় পদ্মা মেঘনার ইলিশের চাহিদা দেশ জুড়ে। তবে এখন নেই কাঙ্ক্ষিত ইলিশ, তাই ক্রেতা বিক্রেতার হাঁকডাকও কম। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাদনের টাকা কাঁধে নিয়ে 1 মে থেকে নদীতে নামেন জেলেরা। মৌসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও উঠছে না জ্বালানি খরচ। সাগরে অভিযান চলায় আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশও। কি বলবো, আমাদের আর দেয়ালের লগে পিঠ থেকে গেছে, কথা বুঝেন। তো মাছ নাই, কোনো মাছই নেই, নদীতে স্রোত নাই, তারপরে দেখা গেছে বৃষ্টি নাই, ঠিক আছে, সব দিকে মিলিয়ে দিলে মাছের কোনো সাক্ষাৎ মিলে। সরবরাহ ঘাটতির কারণে ইলিশের দাম বেশি, তাই হতাশ ক্রেতারা। মাছের দাম স্বাভাবিক, এই জন্য কিনতেছি না, একটু যাচাই বাছাই করতেছি আর কি। মাছের এতই অভাব, মাছ কিনা আমাদের সাধ্যের বাইরে। মৎস্য গবেষক বলছেন আগামী মাসের মাঝামাঝি নদ নদীগুলোতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নদীগুলোতে ইলিশ পাবো এবং দেশের ইলিশ উৎপাদন তখন ধীরে বাড়তে থাকবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। এবং যে এবছর ইলিশের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে সেটা অর্জিত হবে। মৎস্য অফিসের তথ্যমতে চাঁদপুরে ছোট বড় মিলিয়ে 1.5 শতাধিক আড়ত রয়েছে। এসব আড়তে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 2,600 টাকায়, আর 500 থেকে 600 গ্রামের ইলিশ মিলছে 1,200 থেকে 1,300 টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্য। বিলাস পণ্যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। সম্প্রতি সুইস কোম্পানি জুলিয়াস বেয়ারের গ্রুপের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই তালিকায় সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী হংকং গেল বছর থেকে এক ধাপ এগিয়ে 2য় স্থানে উঠে এসেছে। অন্যদিকে এক ধাপ পিছিয়ে 3য় স্থানে নেমেছে লন্ডন। আবাসিক সম্পত্তি, গাড়ি, বিজনেস ক্লাস ফ্লাইট, স্কুল ডিস্টেশন ডিনার এবং অন্যান্য বিলাস পণ্য ও পরিষেবা বিশ্লেষণ করে জুলিয়াস বেয়ারের লাইফস্টাইল সূচকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 25টি শহরের তালিকায় স্থান দিয়েছে। দর্শক, এই ছিল নিউটল টাটা বিজনেস আওয়ারে আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।